So, hello students, welcome to this PYQ series. এই PYQ সিরিজে আমরা বিগত বছর পরীক্ষাতে আসা এনটিবিসি, কেপি, তারপরে জিডি এইসব প্রভৃতি পরীক্ষার যে পিওয়াইকিউ গুলো হয়, মানে এভারগ্রিন পিওয়াইকিউ, নর্মাল নয় কিন্তু এভারগ্রিন পিওয়াইকিউ গুলো ডিসকাস করছি, ঠিক আছে? এবং সেই প্রত্যেকটি এভারগ্রিন পিওয়াইকিউর পোস্টমর্টম করছি। বোঝা গেছে কি বলতে চাইছি? এবং এইখান থেকে আমরা ডিরেক্ট কোশ্চেন আমাদের আপকামিং পরীক্ষাগুলোতে পাবো। কেন পাবো? কেবল তো বলেই দিলাম, এগুলো হলো আমাদের এভারগ্রিন প্রশ্ন। এগুলো আগেও এসছে এবং সামনেও আসবে। বোঝা গেছে? চলো তাহলে কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক আজকে। ফার্স্ট কোশ্চেন কি আছে? হুইচ অফ দ্য ফলোইং সেল অর্গানেলস হেল্পস ইন প্রোটিন সিনথেসিস? ঠিক আছে, এখানে একটা ভুল দিয়েছে, সেল অর্গানেলস হেল্পস। সেল অর্গানেলস এর সাথে এটা কিন্তু হেল্পস হবে না, ঠিক আছে? এখানে ভার্ব এখানে সিঙ্গুলার হবে, কারণ সরি প্লুরাল হবে, যেহেতু আমাদের সাবজেক্টটা প্লুরাল আছে, এখানে ভাবটাও প্লুরাল হওয়া উচিত। এখানে হেল্পসের এসটাকে দিতে হবে। যাই হোক, কি বলছে, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করবে? বোঝা গেছে, আমাদের প্রোটিন সংশ্লেষে কোষের কোন অঙ্গটি সহায়তা করে। চলো আগে কোষ সম্পর্কে কিছু আমরা জেনে নিই। যে কোষ কোষ জিনিসটা কি? কোষ হলো আমাদের বিল্ডিং ব্লক অফ লাইফ। মানে কোষ হলো আমাদের একদম বেসিক স্ট্রাকচার, যে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ, টিস্যু, মানে যেই জিনিসটা দিয়ে তৈরি, সেটা হলো আমাদের কোষ। এই কারণে আমাদের কোষকে কি বলা হয়? বিল্ডিং ব্লক অফ লাইফ, আবার বলা হয় ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ, আবার স্ট্রাকচারাল অর ফাংশনাল বেসিস অফ লাইফও বলা হয়। এই তিনটে জিনিস মনে রাখতে হবে। ডিরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করা হয় এখান থেকে যে বেসিক স্ট্রাকচার অফ হিউম্যান বডি কাকে বলা হয়, তখন মারবো আমরা সেল। WBCS প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, অনেক পরীক্ষাতে এসেছে সেম ভাবে এরকম ভাবে জিজ্ঞেস করেছে। যাই হোক, এবার আসি আমরা সেল। সেল সম্পর্কে, হ্যাঁ, প্রথম সেল আমাদের কি আবিষ্কার করেছিল? আমাদের প্রথম সেল আবিষ্কার করেছিল রবার্ট হুক। কে করেছিল? রবার্ট হুক। কত সালে? 1665। কর্কের মধ্যে ইনি আবিষ্কার করেছিল। কর্ক হলো একটা একটা গাছ, গাছের ছাল। কর্কে আবিষ্কার করেছিল, কিন্তু সেটা ছিল আমাদের ডেড সেল, ওটা কিন্তু লিভিং সেল ছিল না। এরপরে আমাদের লিভিং সেল আবিষ্কার করে কে? অ্যান্টনি বর্গ। অ্যান্টনি ভন লিউয়েনহক। বোঝা গেছে? তাহলে আমাদের প্রথম পন্ড ওয়াটার আবিষ্কার করে, প্রথম লিভিং সেল কি আবিষ্কার করে? অ্যান্টনি ভন লিউয়েনহক। আর প্রথম ডেড সেল বা নর্মাল যদি জিজ্ঞেস করা হয় প্রথম সেল কে আবিষ্কার করে, সেটা হলো 1665 আমাদের রবার্ট হুক। আর অ্যান্টনি ভন লিউয়েনহক করে 1674 সালে। ঠিক আছে, পন্ড ওয়াটারে। এটা লিভিং সেল ছিল আমাদের। তারপর আমাদের যদি জিজ্ঞেস করা হয় নিউক্লিয়াস, এই যে আমাদের রয়েছে এখানে নিউক্লিয়াস, নিউক্লিয়াস কি আবিষ্কার করে? ছবিটা দেখো, প্রত্যেকটা আমাদের পার্ট গুলো দেওয়া আছে। এবার কোনটা কোনটা দরকার আমি এখান থেকে বলে দিচ্ছি। নিউক্লিয়াস, নিউক্লিয়াস আমাদের কি আবিষ্কার করে? নিউক্লিয়াস হলো রবার্ট ব্রাউন, আহ 1831-এ করে। তারপরে আসে আমাদের উম ঠিক আছে, তারপরে এখান থেকে একটা করে ডিটেলস বলা শুরু করি। ও হ্যাঁ, যদি এমন ভাবেও জিজ্ঞেস করা হয় যে প্রথম সেল থিওরি কে দিয়েছিল, প্রথম সেল থিওরি দিয়েছিল আমাদের স্লাইডেন ও সোয়ান। কি দিয়েছিল স্লাইডেন ও সোয়ান? কত সালে? 1838 সালে, 1830। পরে এটাতে আবার ভার্চিও নামের আরো একটি বিজ্ঞানী এটা কিছু একটা অ্যাড অন করে। এই শুধু এই লাইনটুকু অল্প একটু শুনে রাখো, যদি পরীক্ষা আসে এমসিকিউ থাকবে তো বানাতে পারবে। তো এখানে এবার শুরু করি সেল মেমব্রেন থেকে। সেল মেমব্রেন মানে কি? একদম সেলের যেই বাইরের যেই পর্দাটা, সেমি পারমিয়েবল যেই পর্দাটা, যার মধ্যে থেকে আমাদের সেল সবকিছুকে অ্যালাউ করে না, কিছু কিছু জিনিসকে অ্যালাউ করে, যেটা সেলের প্রয়োজন হয়, যেমন খাবার, কিছু খাবার, ওয়াটার, বা যেগুলোকে প্রয়োজন হয় না বা আমাদের হার্মফুল সেলের জন্য, সেগুলোকে অ্যালাউ করে না। ঠিক আছে, সেটা হলো আমাদের এই সেল মেমব্রেন। এটা কি দিয়ে তৈরি হয় আমাদের? এটা আমাদের তৈরি হয় 50-50% প্রোটিন ও লিপিড। মনে থাকবে সেল মেমব্রেন কি দিয়ে? 50% প্রোটিন ও 50% লিপিড দিয়ে। ঠিক আছে, এরপরে চলে আসি আমাদের ইয়ার, রাফ ইয়ার। রাফ ইয়ার, দ্যাট মিনস আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ফুল ফর্ম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর মধ্যে দেখো যেই ছোট ছোট একটু দানা দানা টাইপের স্ট্রাকচার গুলো দেখছি, এগুলোই হলো রাইবোসোম। তাহলে রাইবোসোম আমাদের কোথায় প্রেজেন্ট থাকে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এবং এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের প্রোটিন সিনথেসিসে সাহায্য করে বা প্রোটিন তৈরি করে। বোঝা গেছে? তাহলে আমরা প্রশ্নের এই যে প্রশ্নটা কেবল অ্যান্সার চাইলো আমাদের কাছ থেকে, এখানে এটার উত্তর পেয়ে গেছি আশা করি। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে আমাদের রাইবোজোম, এবং সেটা আমাদের কি করে? প্রোটিন সিনথেসিসে হেল্প করে।
আরো একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়, সেটা হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা কিন্তু আমাদের প্রোটিন সিনথেসিস করে না, এটা আমাদের সিনথেসিস করে লিপিড। মনে রাখা প্রয়োজন, এই যে এই ভাঁজ করা যে স্ট্রাকচার, এগুলোকে বলা হয় আমাদের ইয়ার বা আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপরে আসলে আমাদের গলগি বডিকে আমাদের কি বলা হয়? পোস্ট অফিস অফ সেল। গলগি বডিকে কি বলা হয়? পোস্ট অফিস অফ সেল বলা হয়। তারপরে ট্রাফিক পুলিশ অফ সেল। এই দুটো মনে রাখবে যে গলগি বডিকে বলা হয় ট্রাফিক পুলিশ অফ সেল ও পোস্ট অফিস অফ সেল। তারপরে চলে আসি আমরা লাইসোজোমকে বলা হয় আমাদের কোষের আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাংক। দ্যাট মিনস কোনো একটা কোষ ধরো ঠিকঠাক পারফর্ম করছে না, বা কোষটা মারা গেছে কোনোভাবে, এবং যখন সেই কোষটা মারা গেল, তার যেই বডি ওয়েস্ট গুলো, সেগুলো অন্য কোষকেও তো ক্ষতি করতে পারে। ঠিক আছে, সেই কারণে এই কোষের মধ্যে একটা জিনিস থাকে, সেটাকে বলা হয় লাইসোজোম বা আত্মঘাতী থলি। এটা যখন কোনো কোষ ঠিকঠাক ভাবে পারফর্ম করে না, তখন এটি নিজেই ব্লাস্ট করে সেই কোষটাকে পুরোপুরি ডাইজেস্ট করে ফেলে বা নষ্ট করে ফেলে ওই সেলটাকে পুরোপুরি ভাবে, যাতে করে সেই কোষটা আর অন্য কোনো কোষকে ক্ষতি না করতে পারে। তারপরে চলে আসি আমরা মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? এই যে সসেজ, এটা মনে রাখতে হবে, সসেজ লাইক স্ট্রাকচার কোন কোষাঙ্গটার বলা দেখা যায়, সেটা সেটা হলো আমাদের মাইটোকন্ড্রিয়া, সসেজ লাইক স্ট্রাকচার। ঠিক। এবার মাইটোকন্ড্রিয়াকে আমাদের কি বলা হয়? পাওয়ার হাউস অফ সেল বলা হয়। তারপরে তো নিউক্লিয়াস কেবল বললাম, এই যে আমাদের নিউক্লিয়াসের মধ্যে আমাদের কি থাকে? ক্রোমাটিন ম্যাটেরিয়াল বা আমাদের ডিএনএ থাকে। কি থাকে? ডিএনএ থাকে নিউক্লিয়াসের ভিতরে। এবং ডিএনএ এর মধ্যে আরেকটা জিনিস থাকে, সেটা হলো আমাদের জিন দ্যাট মিনস যেটা আমাদের হেরিডেটরি, যে তুমি ধরো তোমার প্যারেন্টস এর মতন দেখতে, সেটা আমি কিভাবে বহন করছি, এই জিনটা সেই জিনিসটা বহন করে। ঠিক আছে, আর কিছু স্মুথ বলে দিয়েছি। ঠিক আছে, নিউক্লিয়াস বললাম, নিউক্লিয়াসের যে পর্দাটা, সেটাকে আমাদের বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। আর এই নিউক্লিয়ার পোর, দ্যাট মিনস এই নিউক্লিয়াসের বাইরে যে ছোট ছোট ছিদ্র টাইপের থাকে, সেটাকে বলা হয় নিউক্লিয়ার পোর। ঠিক আছে, চলো, তাহলে এটার উত্তর আই থিঙ্ক পারবো আমরা এখন করতে। সো আওয়ার অ্যান্সার উইল বি রাইবোসোমস। বোঝা গেছে? তাহলে প্রোটিন সিনথেসিস পেলেই আমরা রাইবোসোম মনে থাকবে আশা করি। নেক্সট কোশ্চেন, হুইচ সেশন Which Congress session was Shri Subhash Chandra Bose elected as the first president in 1938? সেম ক্লাসের মধ্যে প্রশ্ন কমন ভাবা যায়? আগের দিনই হয়তো করলাম, এটা সেকেন্ড পার্ট হচ্ছে, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি আমি। যারা, এর জন্যই বলি, যারা পুরোনো ক্লাসগুলো দেখছো না, তারা দেখে আসো, নিজেরাই সমস্যায় ভুগবে। যাই হোক, কি বলছে? 1938 হরিপুরা কংগ্রেস সেশন গুজরাটে হয়েছিল, কে প্রিসাইড করেছিল? সুভাষচন্দ্র বোস। এখানে আমাদের কি তৈরি করা হয়? ন্যাশনাল প্ল্যানিং কমিটি। 1930। সেম প্রশ্ন আমাদের, এই সেম একই শিফটের প্রশ্ন ছিল, এটা অন্য 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 পরীক্ষার, এর জন্য প্রশ্নটা নেওয়া এখানে। মানে যে ডিটেলস টুকু বলা হচ্ছে, সেটা ক্লাসের মধ্যে রিপিট হয়ে যাচ্ছে। যাই হোক, তাহলে বোঝা গেল আমাদের প্রথম 1938 সুভাষচন্দ্র বোস কোথা থেকে প্রিসাইড করেছিল? আমাদের হরিপুরা। তারপরে ত্রিপুরি হয় আমাদের 1939-এ। মনে রাখা উচিত। এখানে বাদে আমাদের গন্ডগোল, কি গন্ডগোল বাধা আগের দিন বলেছিলাম আগের ক্লাসে, একবার দেখে আসুন সবাই। 13 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য বেস্ট এম্পায়ার অফ পল্লব ডাইনেস্টি? পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল? চলো এবার পল্লব ডাইনেস্টি সম্পর্কে একটু দেখে নিই। আগে দেখি পল্লবরা কোথা থেকে বিলং করতো। এই পার্টটা দেখছো আমাদের সাউথ ইন্ডিয়ার, এখান থেকে আমাদের বিলং করতো পল্লবরা। ওদের ক্যাপিটাল কি ছিল? আমাদের কাঞ্চিপুরম। একবার দেখো, এখান থেকে দেখে নাও, মনে থাকবে ভালো। ক্যাপিটাল ছিল কাঞ্চিপুরম। উপরে ছিল আমাদের চালুক্য, দু তিনটা ব্রাঞ্চ ছিল, ঠিক আছে? চালুক্য, বাদামি, বেঙ্গি, আবার ছিল লেটার চালুক্য ছিল, সেটা আই থিঙ্ক এখানে দেওয়া নেই। তাহলে পল্লবদের লোকেশনটা আমাদের বোঝা গেল। নিচে ছিল আমাদের চেরা, চোলা, পান্ডিয়া। ঠিক আছে, তোমরা এই চালুক্য আর পল্লব এই দুটো এখান থেকে দেখে রাখো, কারণ এখন এই প্রশ্নটার মধ্যে এই দুজনে ইনভলভ আছে এই ভিতরে। পল্লব পল্লব ডাইনেস্টির আমাদের ফাউন্ডারকে আমাদের সিমহা বিষ্ণু। পল্লব ডাইনেস্টির ফাউন্ডারকে সিমহা বিষ্ণু। ক্যাপিটাল কি ছিল? কাঞ্চিপুরম, কেবল দেখলাম এখানে। আর গ্রেটেস্ট রুলার কে ছিল আমাদের? মহেন্দ্র বর্মন। কে ছিল? মহেন্দ্র বর্মন। এবার সাথে আরো একটু ডিটেলস দেখে নাও। এই মহেন্দ্র বর্মনের ছেলেই হলো আমাদের নরসিংহ বর্মন, সন অফ মহেন্দ্র বর্মন বলে দিয়েছে। ডিফিটেড পুলকেশিন টু টাইটেল ভাতাভিকোণ। এই ঘটনাটা কি, যে আমাদের এই মহেন্দ্র বর্মন রয়েছে পল্লব ডাইনেস্টির গ্রেটেস্ট রুলার, তিনি চালুক্যদের সাথে একসময় যুদ্ধে, চালুক্যের একজন গ্রেটেস্ট রুলার ছিল পুলকেশিন টু, তার কাছে মানে একদম খারাপ ভাবে হেরেছিল। কে হেরেছিল? মহেন্দ্র বর্মন। কার কাছে? পল্লব ডাইনেস্টি, এই চালুক্য ডাইনেস্টির রুলার
পুলকেশিন 2 এর কাছে খুব খারাপভাবে হেরেছিল। এবং ফলে কি হয়, এর পরের যে আসে এই মহেন্দ্র বর্মনের ছেলে নরসিংহ বর্মন, কত সাল টেনিউরটা একবার দেখে রাখো, ইম্পর্টেন্ট টেম্বার 36 থেকে 661 এডি। ঠিক আছে, ডিসি নয় কিন্তু এডি। এবার এই নরসিংহ বর্মন এসে এই পুলকেশিন থেকে হারায়, খুব খারাপভাবে হারায়। দ্যাট মিনস নিজের বাবার বদলা নেয়। বোঝা গেছে কতটা ডেয়ারিং লোক, তাহলে ভাবতে হবে আমাদের। এবং নিজের বাবাকে যে হারিয়েছিল তাকে তো হারালোই, সাথে টাইটেল নয় ভাতাফি কোন্ডা। এখানে কেবল আমরা দেখলাম যে চালুকিয়াস অফ বেঙ্গি আর বাদামি আর চালুকিয়াস অফ বেঙ্গি। এই যে বাদামিকেই বলা হতো আমাদের বাতাপি। এই জায়গা থেকে বিলং করতো আমাদের পুলকেশিন টু, দ্যাটস ওয়াই পুলকেশিন টুকে হারায় এবং আমাদের টাইটেল নয় বাতাপি কোন্ডা। ঠিক আছে, এবার আর্কিটেকচার যদি জিজ্ঞেস করা হয়, সোর টেম্পল, মহাবলীপুরম টেম্পল কোন আর্কিটেকচার তৈরি বা কাদের সময় তৈরি, আমাদের কি করতে হবে, পল্লব ডাইনাস্টি। এবার চলো কোশ্চেনে চলে আসি আমরা। হু ওয়াজ দ্য বেস্ট এম্পিরিয়র অফ পল্লব ডাইনাস্টি? আমরা কেবল করলাম মহেন্দ্র বর্মন, যেহেতু এখানে আমাদের মহেন্দ্র বর্মন নেই, তাহলে কি মারবো আমরা, নরসিংহ বর্মন। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে মুভ করি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হাইয়েস্ট পিক অফ নীলগিরি? নীলগিরির হাইয়েস্ট পিক। নীলগিরির যত ডিটেলস হতে পারে, বা আমাদের ইস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাট ম্যাক্সিমামটা দেখে ফেলার চেষ্টা করি। ওয়েস্টার্ন ঘাটস আমরা কি জানি, আমাদের একটা পূর্ব ঘাট হয় আর একটা হয় আমাদের পশ্চিম ঘাট। পূর্ব ঘাটটা পরের দিন করছি, আজকে পশ্চিম ঘাটটা দেখেন, যেহেতু আমাদের নীলগিরি চেয়েছে। কন্টিনিউয়াস অ্যান্ড ক্যান বি ক্রস থ্রু পাসেস। কি বলতে চাইছে, আমাদের যে ওয়েস্টার্ন ঘাটসটা আছে না, এটা হলো কন্টিনিউয়াস, মানে এখানে কোথাও এই পাশ থেকে আমাদের কোনো নদী ডিসচার্জ হয় না। তো যেমন আমাদের পূর্ব ঘাট থেকে আমাদের অনেক নদী ডিসচার্জ হয়, যেমন আমাদের ব্রহ্মপুত্র হয়, কৃষ্ণা হয়, গোদাবরী হয়। সরি, ব্রহ্মপুত্র বলাটা ভুল, ব্রহ্মপুত্র উপর থেকে আমাদের বাংলাদেশের ওই পাশে নেমে যাচ্ছে। গোদাবরী হয়, কৃষ্ণা, কাবেরী, এই প্রকৃতি নদী এই পাশ থেকে ডিসচার্জ করে। এবং ডিসচার্জ হওয়ার ফলে ওরা ওইখান থেকে কেটে একটা খাল টাইপের তৈরি করে বা ডিসচার্জ হতে গেলে তো ওদের একটা জায়গা প্রয়োজন। দ্যাটস ওয়াই সেই জায়গাটা ওরা চেটে তৈরি করে নিজেরা, নদীগুলি। ঠিক আছে, বা ইরোশনের ফলে তৈরি হয় জায়গা। এবং ফলে কি হয়, এটা ডিসকন্টিনিউয়াস হয়ে যায়। কিন্তু আমাদের ইস্টার্ন ঘাটসের তুলনায় ওয়েস্টার্ন ঘাট এরকম নয়। ওয়েস্টার্ন ঘাটে কোনো নদী নিজের ডিসচার্জ হয় না, ফলে এইটা হলো কন্টিনিউয়াস। এবং এখান থেকে কন্টিনিউয়াস হওয়ার ফলে যাতায়াত করার জন্য, কিন্তু পাহাড়ি এলাকা যাতায়াত করার জন্য আমরা কি ব্যবহার করি, পাসেস। বোঝা গেছে, কয়েকটা পাসও নিচে আই থিঙ্ক, হ্যাঁ একটু দেওয়া আছে, পাসেস দেওয়া আছে, ভোরঘাট, ফালঘাট, পালঘাট। দেখো ভোরঘাট কোন কোন জায়গা দুটোকে কানেক্ট করছে, একটা হলো মুম্বাই আর পুনে। কিভাবে মনে রাখবো, যে ভোরবেলা পুনের লোকেরা, অনেকে যে শুনেছে না পুনেতে কাজে যায়, এরকম ভাবে মনে রাখবো যে ভোরঘাট মুম্বাইরা সকালবেলা বা ভোরবেলা মুম্বাইয়ের লোকেরা পুনেতে কাজে যায়। দেন আসছে আমাদের ফালঘাট হলো আমাদের মুম্বাই টু নাসিক। কোথা থেকে কোথা, মুম্বাই টু নাসিক। কি করে মনে রাখবো, নাসিককে আমাদের বলা হয় ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কি বলা হয়, ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এবং ওয়াইন তো আমাদের একটা যাই হোক, সেটা আমাদের কিভাবে খাচ্ছে এখানের লোকেরা, ভেবে নাও যে থালের মধ্যে ঢেলে ওয়াইন খাচ্ছে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে মনে রাখতে হবে যে থালঘাট মুম্বাইয়ের লোকেরা থালের মধ্যে ঢেলে ওয়াইন খাচ্ছে। তাহলে আমাদের চিট থেকেও একটা প্রশ্ন রেডি হয়ে গেল কিন্তু, ঠিক আছে, ট্রিকের মাধ্যমে। নাসিক হলো ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া, আর থালঘাট মুম্বাই টু নাসিক। দেন আসে আমাদের পালঘাট হলো আমাদের আন্নামালাই টু নীলগিরি। এটা আই থিঙ্ক মনে থাকবে, দুটো পারলে এটাও মনে থাকবে। এবার দেখো এই তিনটাকে সিকুয়েন্সে কিভাবে মনে রাখবে, যে থালা ভরা পাল থেকে পায়েস, এমন ভাবে মনে রাখতে পারো যে থালা ভরা পায়েস। এটা থালঘাটটা উপর হওয়া দরকার ছিল, এটা হলো সিকুয়েন্স নর্থ থেকে সাউথের দিকে। তো থালা ভরা পায়েস। ঠিক আছে, এবার হায়ার দ্যান ইস্টার্ন, মানে ইস্টার্ন ঘাটের থেকে এই ওয়েস্টার্ন ঘাটের উচ্চতাটা বেশি। কত অ্যাভারেজ 900 থেকে 1600 মিটার। স্ট্রেঞ্জ ফ্রম তাপি টু সাউথ অফ নীলগিরি হিলস, মানে কোথা থেকে কোথাও অব্দি বিস্তৃত এটা, তাপি রিভার মানে যেই তাপি রিভারের বাইতুল প্লেটু থেকে রাইজ করেছে। উকাই ড্যাম আমাদের তাপি রিভারের উপর অবস্থিত। ঠিক আছে, সেই তাপি রিভার থেকে দক্ষিণে একদম নীলগিরি হিল অব্দি এটা স্ট্রেচ করে, মানে অতটা বিস্তৃত। এবার কোন কোন রাজ্যের মধ্যে অবস্থিত, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, গোয়া, তামিলনাড়ু প্রভৃতি। তারপরে কস্ট ওরোগ্রাফিক রেইনফল, মানে এই জায়গাটা তো উঁচু প্রকৃতির, এবং ফলে যখন কোনো মেঘ এই পাহাড়গুলোতে এসে খায় এবং বৃষ্টিপাত ঘটায়, তাকে বলা হয়, মানে পাহাড়ের ঢালেই বৃষ্টিপাত ঘটায়, সেটা হলো ওয়ান কাইন্ড অফ আমাদের ওরোগ্রাফিক রেইনফল। এবার আমাদের এখান থেকে আরো দুটো প্রশ্ন জিজ্ঞেস করা হয়, যে অনুবাদ ঢাল আর প্রতিবাদ ঢাল। এবার পাহাড়ের ধরো যেই ঢালে বৃষ্টিপাত হচ্ছে, তার কিন্তু অপোজিট সাইডে হচ্ছে না, কারণ এই পাশটাতে মধ্যে মেঘটা এই পাশেই সীমিত এবং এই পাশেই বৃষ্টিপাত হচ্ছে।
এবং যেই পাশে আমাদের বৃষ্টিপাতটা হচ্ছে তাকে বলা হয় আমাদের প্রতিপাত ঢাল। কি ঢাল? প্রতিপাত ঢাল। আর যেই পাশটাতে বৃষ্টিপাত হচ্ছে না বা বৃষ্টির ছায়া অঞ্চল তৈরি হয়েছে সেটাকে বলা হয় আমাদের অনুবাদ ঢাল। আই থিঙ্ক মনে থাকবে। তারপরে হাইট ইনক্রিজেস ফ্রম নর্থ টু সাউথ, মানে নর্থ থেকে যত আমরা সাউথের দিকে আসবো ওয়েস্টার্ন ঘাটে তত হাইটটা ইনক্রিজ করছে আস্তে আস্তে। বোঝা গেছে? এবং অসম্ভব ইম্পর্টেন্ট পয়েন্টটা, হাইয়েস্ট পিক আনাইমুদি আন্নামালাই হিলস থেকে বিলং করে। তাহলে হাইয়েস্ট পিক কি আমাদের ওয়েস্টার্ন ঘাটের? আন্নামালাই হিলের অবস্থিত আনাইমুদি। কত হাইট? 2695। এবং সেকেন্ড হাইয়েস্ট পিক কোনটা আমাদের? দোদাবেতা। সেকেন্ড হাইয়েস্ট পিক কি আমাদের? দোদাবেতা, 2637 মিটার এর উচ্চতা। এবার একদম যদি সাউদার্ন মোস্ট হিল বলা যায় এই ওয়েস্টার্ন ঘাটে, সেটা হলো আমাদের কার্ডামম হিল। বোঝা গেছে? তাহলে আই থিঙ্ক ক্লিয়ার এই জায়গাটুকু। চলো এবার কোশ্চেনে মুভ করি আমরা। নেম অফ দ্য হাইয়েস্ট পিক অফ নীলগিরি, এখানে আমি বলিনি। এবার এখান থেকে দেখো কেউ পারো নাকি। পরেশনাথ, পরেশনাথ হবে না। পরেশনাথ হলো আমাদের ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ বলা হয় পরেশনাথকে। সহ্যাদ্রি হবে না। এটাও হবে না। এটা হবে আমাদের দোদাবেতা। কেন দোদাবেতা হলো? আমাদের যে নীলগিরি, নীলগিরির হাইয়েস্ট পিক হলো আমাদের দোদাবেতা, যেটা আমাদের ওয়েস্টার্ন ঘাটের সেকেন্ড হাইয়েস্ট পিক। মনে থাকবে আই থিঙ্ক। চলো নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং এম্পায়ার ওয়াজ নোন অ্যাজ আকবর অফ বেঙ্গল? আমাদের আলাউদ্দিন হুসেন শাহ। এখানে আই থিঙ্ক আলাউদ্দিনটা দেয়নি, কেন কেউ এটা হবে আলাউদ্দিন হুসেন শাহকে কি বলা হয়? আকবর অফ বেঙ্গল। এবং এনার যে ছেলে ছিল নুসরাত শাহ বা নাসিরুদ্দিন নাসরাত শাহ, আই থিঙ্ক দিস এটা দেয়নি। নাসিরুদ্দিন নাসরাত শাহকে বলা হতো আমাদের বাংলার সুলতান, কি সুলতান অফ বেঙ্গল। ঠিক আছে, এখান থেকে বেশি একটা আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন তৈরি হয় না, বা এই পয়েন্টটা আমাদের মনে রাখতে পারো যে হুসেন শাহ আমাদের বাহলুল লোদি, আই থিঙ্ক বাহলুল লোদির সমসাময়িক ছিলেন বা কন্টেম্পোরারি ছিলেন। কোশ্চেন, দ্য পিস্টিল ইন ফ্লাওয়ার, বা ফুলের মধ্যে পিস্তল। পিস্তল হলো, ঠিক আছে, এই পিস্তলের বাংলা হলো আমাদের গর্ভকেশর। ঠিক আছে, আর স্টেমেন, স্টেমেন হলো আমাদের পুংকেশর। চলো জিনিসটা আস্তে আস্তে বলছি এখান থেকে কি জানতে চাইছি আমাদের। একটা হলো স্টেমেন, একটা হলো আমাদের আই থিঙ্ক পিস্টিল। আমাদের যে ফুল, ফুলের দু ধরনের রিপ্রোডাক্টিভ অর্গান হয়। ঠিক আছে, যেমন আমাদের ইনসানদের মধ্যে রয়েছে একটা ডিম্বাশয়, একটা শুক্রাশয়, আমাদের রিপ্রোডাক্টিভ অর্গান একটা। তেমনই ফুলের মধ্যে হলো পিস্টিল আর স্টেমেন। এদেরও বিভিন্ন অংশ আছে, কিন্তু আগে এই দুটো বলি। স্টেমেন, স্টেমেন হলো মেন, মেন বা মানুষের মধ্যে দেখা যায়, সরি মানুষ না। বোঝা গেছে? তাহলে স্টেমেন দেখা যায় আমাদের ছেলে ফুলের মধ্যে। কি করে আমরা মনে রাখবো যে স্টেমেন বা আমাদের ছেলে ফুলের মধ্যে নাও দেখা যাক, এটাকে আমাদের এরকম ভাবে মনে রাখতে হবে যে মেল রিপ্রোডাক্টিভ অর্গান অফ ফ্লাওয়ার। বোঝা গেছে? তাহলে কি করে মনে রাখবো? মেন, মেন আছে, দেখো নামের মধ্যেই মেন আছে, তাহলে হয়ে গেল আমাদের মেন রিপ্রোডাক্টিভ অর্গান অফ ফ্লাওয়ার্স। আর এটা হলো আমাদের পিস্টিল, পিস্টিল হলো আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান অফ ফ্লাওয়ার। মনে থাকবে। আর যদি পুরোপুরি প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে গাছ, গাছের রিপ্রোডাক্টিভ অর্গান কাকে বলা হয়, তখন তোমার কিন্তু মারতে হবে ফ্লাওয়ার্স। ঠিক আছে, ফ্লাওয়ার্স বা ফ্লাওয়ার, গাছের রিপ্রোডাক্টিভ অর্গান বলা হয় ফ্লাওয়ার্স। এবং সেই ফ্লাওয়ারের মধ্যে আমাদের এই দুটো অংশ, একটা হলো পিস্টিল যেটা হলো ফিমেল পার্ট, আর একটা হলো আমাদের স্টেমেন, স্টেমেন হলো মেন পার্ট বা ছেলের পার্ট, মেল পার্ট। আর পিস্টিলকেও কি করে আমরা মনে রাখতে পারি যে স্টেমেনদের দেখে মেয়েরা বা ফিমেলরা হাতে পিস্টেল পিস্টেল নিয়ে দাঁড়িয়েছে। যাই হোক, এবার স্টেমেন, স্টেমেনের বাংলা হলো আমাদের পুংকেশর। এই পুংকেশরের আবার দুটো পার্ট আছে, একটা হলো অ্যান্থার, একটা ফিলামেন্ট। দেখো দুটো এখানে ছবিও দিয়ে দিয়েছে, একবার দেখে নাও। তারপরে আসলে আমাদের পিস্টল, পিস্টল হলো, পিস্টলের একটা পার্ট আছে স্টিগমা, স্টাইল, ওভরি, ওভিউল। এরকম মনে রাখো যে স্টিগমা মানে মেয়েরা স্টাইল মারে, ওভিউল বা ওভরি যেখানে আমাদের জাইগোটটা পরে ফরমেশন হয়। জাইগোট দ্যাট মিনস আমাদের ফ্রুট, ফ্রুটটা যেখানে ফরমেশন হয়। ঠিক আছে, বোঝা গেছে তাহলে আই থিঙ্ক। আর দেখো এখানে আই থিঙ্ক ডিটেলস একটু লেখা আছে, যেটা বলেছি হ্যাঁ সেম জিনিস এখানে লেখা আছে যে রিপ্রোডাক্টিভ অর্গান অফ প্ল্যান্টস ফ্লাওয়ার্স, মেল পার্ট হলো স্টেমেন, ফিমেল পার্ট হলো পিস্টিল। তারপরে কি বলছে, হ্যাঁ নাইস, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট পেলাম এখানে। মেল অ্যান্ড ফিমেল পার্ট বাইসেক্সুয়াল আর বাইসেক্সুয়াল আর মোনোসিয়াস প্ল্যান্ট কোনগুলো, আর মেল অনলি মেল অর ফিমেল পার্ট সেগুলোকে বলা হয় ইউনিসেক্সুয়াল। বলছি জিনিসটা যে যেই প্ল্যান্টে বা যেই ফ্লাওয়ারে মেল প্লাস ফিমেল পার্ট বোথ একবারে দেখা যায় সেটাকে বলা হয় বাইসেক্সুয়াল বা মোনোসেক্সুয়াল। আর যেখানে অনলি ফিমেল পার্ট অর মেল পার্ট দেখা যায় সেটাকে বলা হলে ইউনিসেক্সুয়াল। চলো এবারে উদাহরণগুলো দেখি, খুব ইম্পর্টেন্ট এটা। যেমন আমাদের টিউলিপ, টিউলিপ ফুল, রোজ,
সানফ্লাওয়ার বা আমাদের সূর্যমুখী ফুল, টমেটো, চিলি, তারপর আসে আমাদের হিবিস্কাস। হিবিস্কাস দ্যাট মিনস আমাদের গুলের, গুলের এটা বাংলায় বলতে গেলে গোলাপ। দেন আসে আমাদের, হ্যাঁ এটা তো বলে নিলাম যে মেল পার্ট ও ফিমেল পার্ট, হিবিস্কাস, সানফ্লাওয়ার, রোজ, লিলি, টিউলিপ, টমেটো। এখানে অনলি অনলি না, মেল প্লাস ফিমেল বোথ পার্ট একসাথে দেখা যায় এই ফ্লাওয়ার গুলোর মধ্যে। এর জন্য এগুলো করলে বাইসেক্সুয়াল আর মনোসিয়াস বা মনোসিয়াস। দেন আসে আমাদের অনলি মেল পার্ট থাকবে, নয়তো ফিমেল পার্ট থাকবে। এগুলো বলে আমাদের ইউনি। ইউনি মানে আমাদের সিঙ্গেল, ইউনিসেক্সুয়াল। এখানে হলো পাপায়া, আমাদের যে পেঁপে, তারপরে কিউকাম্বার, শসা, ওয়াটারমেলন। আমাদের ওয়াটারমেলনের বাংলা কি? দ্যাট মিনস তরমুজ। তারপরে আসে মাস্ক মেলন, মাস্ক মেলনকে আই থিঙ্ক আমাদের বলা হয় খারবুজা। তারপরে আসে আমাদের বেটার গার্ড। ঠিক আছে, আশা করি প্রভৃতি এগুলো দেখলে তোমরা মনে রাখার চেষ্টা করবে, আর মনে না থাকলেও চাপ নেই। আস্তে আস্তে যখন এই প্রভৃতি কোশ্চেন গুলো আবার রিপিট হবে, কারণ এগুলো তো আমাদের এভারগ্রিন প্রশ্ন, এবং এভারগ্রিন প্রশ্ন বারবার রিপিট হয়। যখন পরে আবার কোনো শিফটে রিপিট হবে, আবার এগুলো নিয়ে আসবো। দেন বারবার এরকম ভাবে আমাদের চোখের সামনে আস্তে আস্তে বারবার রিডিং করতে করতে মুখস্থ হবে। নেক্সট কোশ্চেন, এটা তো সরি উত্তরই দাগালাম না। দ্য পিস্টিল ইন ফ্লাওয়ার ইজ, তাহলে কি হবে? পিস্টিল মেন পার্ট, ইউনিসেক্সুয়াল, ফিমেল পার্ট, নাকি বাইসেক্সুয়াল? এটা হবে আমাদের ফিমেল পার্ট, যে মেয়েরা পিস্টল নিয়ে দাঁড়িয়ে আছে। চল নেক্সট কোশ্চেন। দ্য ফার্স্ট ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া ইজ সেইড টু হ্যাভ hoisted ইন অ্যাট 1906। যে ভারতের প্রথম জাতীয় পতাকা 1906 সালে উত্তোলন করা হয় বলে জানা যায়। কোথায় কোথায় প্রথম উত্তোলন করা হয় বলে আমাদের জানা যায়। এবার কেউ যদি এটাও না জানে যে কোথায় করা হয় কি না করা হয়, সে যদি এটুকু জানতো যে 1906 সালের কংগ্রেস সেশনটা কোথায় হয়েছিল, সেটা অ্যান্সার করে যেতে পারতো। চল আমরা আগে সেশনগুলো দেখে নিই। মোস্ট ইম্পর্টেন্ট যে সেশনগুলো আছে সেগুলো আমরা এখান থেকে আগে দেখবো, দেন কোশ্চেনটাতে মুভ করবো। সে প্রথম আগের দিন কিন্তু আগের দিনের ক্লাসে এই কংগ্রেস সম্পর্কে আমি বলেছি, বেশ কয়েকটা সেশনও করিস। যারা দেখুন তারা প্রিভিয়াস ভিডিও থেকে দেখে আসতে পারো যে আমাদের কংগ্রেস কত সালে তৈরি হয়। 1885। কে তৈরি করেছিল? আমাদের অ্যালান অক্টাভান হিউম। এবং এর প্রেসিডেন্ট কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি। কোথায় এটা তৈরি হয়েছিল? বোম্বেতে অবস্থিত বকুল দাস তেজপাল কলেজে। প্রথম সেশনে কতজন আমাদের অ্যাটেন্ড করেছিল? 72 জন ডেলিগেটস অ্যাটেন্ড করেছিল। ঠিক আছে, দেন এর পরের সেশনটা কোথায় হয়? আমাদের ক্যালকাটা। কে প্রিসাইড করে? দাদাভাই নাইরোজি। ন্যাশনাল কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স বাদ দাও, দরকার নেই, নট ইম্পর্টেন্ট। তাই মনে রাখো যে সেকেন্ড কংগ্রেস সেশন আমাদের কে প্রিসাইড করেছিল বা 1886 কে করেছিল? দাদাভাই নাইরোজি। দেন আসে আমাদের 1887 মাদ্রাস, ইম্পর্টেন্ট, স্যার সৈয়দ বদিরুদ্দিন তায়েবজি, প্রথম মুসলিম প্রেসিডেন্ট অফ জাতীয় কংগ্রেস, বদিরুদ্দিন তায়েবজি, মনে থাকবে এইখানে। দেন আসে আমাদের 1888, আলাহাবাদ। এটা আমাদের কি করছো? আলাহাবাদ নাম মনে রাখলো, এটা মনে রাখো যে জর্জ ইউল, কারণ জর্জ ইউলকে বলা হয় আমাদের প্রথম ইংলিশ বা আমাদের ব্রিটিশ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, জর্জ ইউল। দেন আসে আমাদের 1896। এই সেশনটা কোথায় হয়েছিল? আমাদের ক্যালকাটা। কে এটা প্রিসাইড করেছিল? এম সায়নি। এবং ওতে এম সায়নির থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো ন্যাশনাল সং বন্দে মাতরম প্রথম গাওয়া হয়। যে ন্যাশনাল সং বন্দে মাতরম প্রথম কোন সেশনে গাওয়া হয়? 1896 এর সেশনে। বন্দে মাতরম কি আমাদের লিখেছিল? কে লিখেছিল? কমেন্ট করো তো নিচে, আই থিঙ্ক এটা কমেন্ট করা উচিত তোমাদের। চলো, আর 19 এবার আসি আমরা 1905। 1905 আমাদের কি হয়? বঙ্গভঙ্গ হয়। কে তখন আমাদের ইয়ে ছিল? ভাইসরয় ছিল, কার্জন। কোথায় হয়েছিল এই সেশনটা? বেনারস, ইম্পর্টেন্ট। কে প্রিসাইড করেছিল? গোপাল কৃষ্ণ গোখলে, মনে রাখা প্রয়োজন। এবার এক্সপ্রেসড রিসেন্টমেন্ট এগেনস্ট দ্য পার্টিশন অফ বেঙ্গল, মানে কি? বললাম আমাদের 1905 বেঙ্গল পার্টিশন হয়। রিসেন্টমেন্ট মানে যে বিদ্বেষ, বিক্ষোভ বা যে অসন্তুষ্টতা, সেটা প্রকাশ করেছিল এই সেশনে। এবং বেশ কয়েকটা রেজলিউশন গ্রহণ করা হয়, সেটাও আগের দিনে ক্লাস নিয়ে বলেছি, দেখে আসতে পারো। দেন আসে আমাদের 1907 সুরাট। কোথায় হয় সুরাট? কেন ইম্পর্টেন্ট? রাসবিহারী ঘোষের প্রিসাইড করেছিল। তার থেকেও বড় ইম্পর্টেন্ট জিনিস হলো পার্টি স্প্লিট ইন্টু এক্সট্রিমিস্ট অ্যান্ড মডারেটস। মানে এক্সট্রিমিস্ট মানে কিছু কিছু লোক বিলিভ করতো যে আমাদের একটুখানি এক্সট্রিম ভাবে অ্যাকশন নেওয়া প্রয়োজন। দ্যাট মিনস, অন্যভাবে বলি যে একদল বিশ্বাস করতো দলিল, তারপরে হাঙ্গার স্ট্রাইক, এমন ভাবে নিজেদেরকে এগিয়ে নেওয়ার জন্য। আর একটু এক্সট্রিমিস্ট না, আমরা ঝটপট অ্যাকশন নেব, বোম ফেলবো, ঠিক আছে, বোম মারবো, খুন করবো, এরকম ভাবে যারা অ্যাকশন নেওয়ার প্রতি মনোভাব ছিল, তাদের বলা হতো আমাদের এক্সট্রিমিস্ট। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার। তারপরে আছে আমাদের সুরাট বললাম, তাহলে সুরাট থেকে কি মনে রাখতে হবে? 1907 সুরাট স্প্লিট হয়। কি হয়? 1907 সুরাট স্প্লিট। কি স্প্লিট হয়? এক্সট্রিমিস্ট আর মডারেটস, এই দুটো দল আমাদের ভাগ হয়ে যায়। এবার আছে আমাদের 1909। কোথায় হয়েছিল সেশনটা? লাহোরে। বেশি একটা ইম্পর্টেন্ট না, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বা আমাদের
মরলেমেন্টো আইনও বলা হয় এটাকে 1909। দেন আছে আমাদের 1911। এই সেশনটা কোথায় হয়েছিল? ক্যালকাটা। কোথায় হয়েছিল? ক্যালকাটা। কৃষ্ণ নারায়ণ ধর দরকার নেই। এবার এটা মনে রাখতে পারো যে আমাদের 1905 সালে তো বঙ্গভঙ্গ হয়। এবার 1911 সালে এই বঙ্গভঙ্গটা রদ করে নেওয়া হয় এবং এই যেই সেশনটাতেই জনগণ মন সংটি ফার্স্ট টাইম গাওয়া হয়। এটাও কমেন্ট করো যে জনগণ মন সংটি কার দ্বারা প্রিসাইড করে বা কম্পোজ করা। প্রিসাইড বলা উচিত না, প্রিসাইড মানে তো ভুল বললাম। যাই হোক, তা কার দ্বারা কম্পোজ করা সেটা নিচে লাইক কমেন্ট করো। দেন আসলে আমাদের 1916 লখনৌ। কোথায় হয়েছিল সেশনটা? লখনৌতে। কে প্রিসাইড করেছিল? অম্বিকা চরণ মজুমদার। খুব ইম্পর্টেন্ট। এখানে আমাদের কি হয়? লখনৌ প্যাক্ট সাইন হয় কার কার মধ্যে? মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে। দেন আসলে আমাদের 1917 কোথায় হয়েছিল? ক্যালকাটা। ক্যালকাটা। কে প্রিসাইড করেছিল? অ্যানি বেসান্ট। ইম্পর্টেন্ট পয়েন্ট, ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ঠিক আছে, তাহলে কে যদি জিজ্ঞেস করা ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট কে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অ্যানি বেসান্ট। কত সাল? 1917 ক্যালকাটা। দেন আসলে আমাদের 1925, এটাও আমাদের ক্যালকাটা হয়েছিল। সরোজিনী নাইডু প্রিসাইড করেছিল ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট। আগের জন ছিল ফার্স্ট প্রেসিডেন্ট অফ আইএনসি, আর এটা হলো ফার্স্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট। মনে রাখতে হবে ওমেন, সরোজিনী নাইডু। চল তাহলে দেখি আমরা এটা। ফার্স্ট ন্যাশনাল ফ্ল্যাগ এটা কি হবে তাহলে? আমাদের 1906 আমাদের কোথায় হয়েছিল? ক্যালকাটা। ক্যালকাটা বা কলকাতা। তখন কলকাতা, ক্যালকাটা নাম ছিল, তখন কলকাতা হয়ে গেছে। কিন্তু 6টাও এখানে দেওয়া নেই, আই থিঙ্ক বলে দিয়েছি এই জন্য এখানে দেওয়া নেই। কোশ্চেনে মুভ করি। হু বিল্ড দ্য সাঁচি স্তূপ? যে সাঁচি স্তূপ কে তৈরি করবে? এটা কোনো ভাবার আমাদের প্রয়োজনই পড়ে না, কারণ সাঁচি স্তূপ যখনই আমাদের নামটা আসবে আমাদের মাথায় আসা উচিত অশোক। আগের দিন অশোকের প্রশ্ন আমরা পেয়েছিলাম যে 261 BC-তে আমাদের অশোক থ্রোনে বসে। দেন কলিঙ্গ ওয়ার হয়, কলিঙ্গ ওয়ার হওয়ার পরে কত বছর, এটাও প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে অশোকের থ্রোনে বসা কত বছর পরে কলিঙ্গ ওয়ার হয়েছিল? 12 বছর পরে, মনে রাখতে হবে। কত বছর? 12 বছর। দেন আসে হ্যাঁ, যে কলিঙ্গ ওয়ারে এত পরিমাণে ক্ষয়ক্ষতি এবং হত্যা হয়েছিল সেটা দেখে অশোক নিজের মন পাল্টে নেয় এবং ভেরি ঘোষকে ধম্ম ঘোষ দিয়ে রিপ্লেস করে। ভেরি ঘোষ মানে যে যুদ্ধপ্রিয়, আর ধম্ম ঘোষ মানে যে ধম্মপ্রিয়। আশা করি এগুলো আগের দিনের ক্লাসে বলা, একবার রিপিট করে না মনে থাকার জন্য। আগের দিনের ক্লাসগুলো দেখে আসি, প্রত্যেকটা জিনিস আমাদের ইন্টারলিঙ্কড হবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না কোথায় কি হয়ে যাচ্ছে। চলে আসছে। এবার স্তূপা বললাম, আমাদের সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? আমাদের মধ্যপ্রদেশে অবস্থিত। কে তৈরি করেছিল? অশোক। এবার এই তো এখানে রয়েছে, রয়েছে এখানে। আর স্তূপা, স্তূপা আমাদের যদি জিজ্ঞেস করা হয় সব থেকে বড় স্তূপের নাম কি আমাদের ইন্ডিয়ার? কি মারতে হবে আমাদের? কেসরিয়া স্তূপা। কোথায় অবস্থিত? বিহারে। খুব ইম্পর্টেন্ট। তারপর ধামেক স্তূপ সারনাথ উত্তরপ্রদেশে অবস্থিত। রামাভার কুশিনগর ইউপিতে অবস্থিত। কুশিনগর বিখ্যাত খুব জায়গাটি, আমাদের যে বৌদ্ধ ধর্মের ফাউন্ডার আমাদের গৌতম বুদ্ধ, তিনি এখানে প্রাণ ত্যাগ করেছিলেন কুশিনগর। ঠিক আছে, দেন আসলে আমাদের সাঁচি স্তূপ বলে দিয়েছি। এরপর আসলে আমাদের বড়বুদুর স্তূপ। কোথায় এটা অবস্থিত? ইন্দোনেশিয়া। খুব ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করা হয় বড়বুদুর স্তূপ কোথায় অবস্থিত? আওয়ার অ্যান্সার উইল বি ইন্দোনেশিয়া। ওকে, নেক্সট কোশ্চেনে মুভ করি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা ওয়াজ ডেভেলপড বাই হুম? কে আমাদের প্রোগ্রামিং ভাষা বা জাভা ডেভেলপ করেছিল? জাভা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা কে ডেভেলপ করেছিল? এর উত্তর হবে আমাদের জেমস গসলিং। তাহলে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা কে ডেভেলপ করেছিল? জেমস গসলিং। এটা কিন্তু আমাদের মেইনলি এই কম্পিউটার থেকে প্রশ্ন আমাদের জিডিতে আসে না, কেপিতেও আমি কোনোদিন দেখিনি। এটা আমাদের খুব পরিমাণে আসে কোথায়? এনটিপিসিতে। যারা এনটিপিসির অ্যাসপিরেন্ট খুব ভালো করে এটা দেখে রাখো, নাহলে কিন্তু চাপে পড়ে যাবে পড়ে। এবার জেমস গসলিং কি করে? আমাদের জাভা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে। এবার জাভা, এই জাভাটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আরো আমাদের জিজ্ঞেস করা হয় এরকম ভাবে যে নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? এই জন্য আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর উদাহরণ জেনে রাখা প্রয়োজন। যেমন C++, তারপরে শুধু সি, দেন জাভা, জাভা স্ক্রিপ্ট, পাইথন, রুবি। ঠিক আছে, তারপর আসে আমাদের C#। প্রত্যেকটা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। চলো আরো দু একটা তথ্য এখান থেকে দেখি। যে ফাদার অফ মডার্ন কম্পিউটার কাকে বলা হয়? ফাদার অফ মডার্ন কম্পিউটার, আওয়ার অ্যান্সার উইল বি চার্লস ব্যাবেজ। কাকে বলা হয়? চার্লস ব্যাবেজ। দেন আসে ফাদার অফ সুপার কম্পিউটার। যে ফাদার অফ সুপার কম্পিউটার কাকে বলা হয়? এটা হলো স্যামিউর ক্যারি আর আমাদের বরিস বাবায়ান। নামগুলো একটু অন্যরকম খটোমটো, মনে রাখতে হবে, একটু শুনে রাখো। আই থিঙ্ক মেনসিকিউ তো থাকবে আমাদের, ফরম্যাট মনে পড়ে যাবে। যে ফাদার অফ সুপার কম্পিউটার কাকে বলা হয়? স্যামিউর ক্যারি ও বরিস বাবায়ান। দেন আরো একটা আছে যে ফাদার অফ ইন্ডিয়ান সুপার কম্পিউটার। যে ফাদার অফ ইন্ডিয়ান সুপার কম্পিউটার কাকে বলা হয়?
এটা হলো ভিজয় পান্ডুরাং ভাটকার, বা এরকম মনে রাখতে পারো ভিজয় ভাটকার। পান্ডুরাংটা মনে না রাখলেও চলবে, তুমি শুধু মনে রাখো বা তোমরা মনে রাখো ভিজয় ভাটকার, ফাদার অফ ইন্ডিয়ান সুপার কম্পিউটার ভিজয় ভাটকার। চল নেক্সট কোশ্চেনে মুভ করি। আবার যখন কম্পিউটার থেকে পরের শিফটে প্রশ্ন আসবে ওটা সেখানে পোস্টমর্টম পড়বে। কোশ্চেন, দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ মেড অন। প্রথম দিনই করানো জিনিস আমাদের, প্রথম দিনের দিকে এই অ্যামেন্ডমেন্ট থেকে ধরেছিলাম। কত সালে আমাদের সংবিধান গ্রহণ করা হয়, সবকটা বলা জিনিস, ঠিক আছে? আমি কিন্তু এখানে জাস্ট রিপিট করছি যাতে তোমাদের মনে থাকে জিনিসটা হলো। কত সালে আমাদের সংবিধান গ্রহণ করা হয়? 1949-এ। কত সাল? 1949-এ। কত তারিখে? 26শে নভেম্বর এই দিন আমাদের সংবিধান গ্রহণ করা হয়েছিল। এবং এনফোর্স কত সালে করা হয় আমাদের? 1950 সালের 26শে জানুয়ারি, 1926 জানুয়ারি। মনে থাকা উচিত আই থিঙ্ক, কারণ আগের দিন বলেছিলাম সবগুলো, মনে না থাকলে মনে থেকে যায়। দেন আসে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাকে বলা হয় বি.আর. আম্বেদকর আমাদের। দেন আসে, তুই থাক এবার এখানে ঢুকে পড়ি, না হলে ক্লাস অন্যরকম হয়ে যাবে, টেনে যাবে আরো ক্লাস। চলো, তো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট দেখো আমি কি বললাম, আমাদের 1950 সালে কি হয়, গ্রহণ করা হয়, মানে পুরোপুরি এনফোর্স করা হয় কনস্টিটিউশনকে। তাহলে প্রথম অ্যামেন্ডমেন্ট কত সালে হবে? 1951 সালে, একদম জাস্ট পরের বছর আমাদের প্রথম অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1951 সালে। এটার মাধ্যমে আমাদের কি বলা হয়, কি করা হয় অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? বাদ দাও, আগে এটুকু বলি যে আমাদের অ্যামেন্ডমেন্ট জিনিসটা কি। অ্যামেন্ডমেন্ট জিনিসটা হলো সংশোধন। ধরো তুমি কনস্টিটিউশনে কোনো কিছু পরিবর্তন করতে চাচ্ছ, তুমি ধরো পার্লামেন্টের একজন সদস্য, তুমি সংবিধান চাইছো কিছু একটা পরিবর্তন করবে, তুমি গিয়ে বললা যে আমার এই সংবিধানের কেসটা পছন্দ না, আমি ছিঁড়ে ফেললাম, ছিঁড়ে আমি নিজের মতন কিন্তু বসিয়ে দিই। আহ, তোমাকে ছিঁড়ে ফেলবে, তোমার পেজ ছেড়ে আগে তোমাকে ছিঁড়ে ফেলবে ওখানে, ঠিক আছে? সুপ্রিম কোর্টে। যাই হোক, এবার এরকম ভাবে হয় না কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, এর একটা প্রসিজিওর আছে। প্রসিজিওরটা কি? আমাদের 368 নম্বর আর্টিকেলে লেখা আছে যে কি করে আমাদের সংবিধান অ্যামেন্ড করা হবে। তাহলে যদি জিজ্ঞেস করা হয় সংবিধান অ্যামেন্ডমেন্ট কত নম্বর আর্টিকেল লেখা আছে, 368 নম্বর আর্টিকেলে কত নম্বর পার্টে অবস্থিত? পার্ট 20 নম্বর, ঠিক আছে? পার্ট 20-তে অবস্থিত। যাই হোক, অ্যামেন্ডমেন্ট বললাম। এবার আসছে আমাদের কত সালে প্রথম হয় তাও বললাম, 1951। এবার 1951 যে অ্যামেন্ডমেন্টটা, এটা তো আমাদের কি করা হয়, প্রথম 9 শিডিউল অ্যাড করা হয়েছিল। বলেছিলাম আগের দিনের ক্লাসে যে আমাদের কটি শিডিউল ছিল, একদম ইনিশিয়াল স্টেজে 8টি শিডিউল ছিল, এখন বর্তমানে কটা আছে? 12টা আছে। তাহলে পরের যে 4টি, এই 4টি যোগ করা হয়েছে, ঠিক আছে? অ্যামেন্ডমেন্ট, বিভিন্ন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তাহলে প্রথমটাই অ্যাড করা হয় আমাদের 9 শিডিউল, কত সালে? 1951 সালে। বোঝা গেছে? যখন আবার অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্ন আসবে, আবার অ্যামেন্ডমেন্টের ডিটেলস এনে একদম পোস্টমর্টম করবো অ্যামেন্ডমেন্টের। চলো, থ্যাংক ইউ সবাইকে ক্লাসটি দেখার জন্য। ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারো। একদম আন্ডার রেটেড চ্যানেল তো, বেশি একটা মানে এখনো ছড়াইনি, ছড়ালে পরে কখন চাপ হয়ে যাবে। যাই হোক, বুঝে নাও, শুধু একটু চেষ্টা করো একটু ফলো করার। থ্যাংক ইউ সবাইকে। যদি পছন্দ হয় ক্লাস, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করো, ঠিক আছে? চলো টাটা, পরের ক্লাসে দেখা হচ্ছে।